বাংলা বর্ষবরণের নানা দিক নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক। অধ্যাপক ইউসুফ হাসান অর্ক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এবং সেই সাথে জানাচ্ছি বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে নানা আয়োজনে নানা আঙ্গিকে বাংলা নববর্ষ বরণ করা হচ্ছে, এই যে একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, এটি আসলে কিভাবে হয়ে উঠলো? আসলে এটা আহ, এ বিষয়ে আসলে নানা মত আছে, গবেষকদের কিছু মতানৈক্য আছে। তবে সাধারণভাবে যেটা জানা যায় যে আসলে সম্রাট আকবরের সময় এটা আহ, মানে কৃষির সাথে সম্পর্কিত বিষয়টা, যে বসন্তের শেষে যে ফসলটা ওঠে, সেই ফসলটা ওঠা এবং ফসলের আহ ফসল ঘরে তোলার পরে যে খাজনা দেওয়ার ব্যাপারটা, সেই সময়টাকে নির্ধারণ করবার জন্য যে আরবি হিজরি সাল এবং যে আমাদের যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটা মাঝামাঝি একটি নতুন পঞ্জিকা এই বাংলা অঞ্চলের জন্য সম্রাট আকবর চালু করেন বলে এরকম একটি মতামত আছে। আবার এরকম মতামত আছে যে না, তার আগে থেকেই এই অঞ্চলে আলাউদ্দিন হোসেন শাহ, উনি সুলতান ছিলেন, উনি আহ, এটা ফলো করছিলেন, মানে বাংলাদেশের মানুষের কৃষি সাথে সম্পর্কিত করে বাংলা পঞ্জিকা কিন্তু বাংলাদেশের মানুষ, মানে এত অঞ্চলের, আমি বলছি ভারতবর্ষের বাংলা বলতে শুধু বাংলাদেশ নয়, মানে বঙ্গীয় জনপদ বলতে যে বৃহৎ বাংলা বাংলা আমরা মনে করি, সেই অঞ্চলের যে জলবায়ু, যে ঋতুচক্র, তার সাথে ফসলের যে মৌসুম, সেটার সাথে সম্পর্কিত করে বাংলা পঞ্জিকা এর আগেই চালু ছিল। তবে মতামত কয়েকটা পাওয়া যায় যে সুলতান আলাউদ্দিন হোসেন স্যার সময়, কিংবা আবার সুলতান আকবরের কথাও জানা যায় যে উনি তার রাজ জ্যোতিষীকে দিয়ে একটি নতুন পঞ্জিকা চালু করেন, যে ফসল উঠবে এবং ফসলের কর বা খাজনা দিতে হবে। এই জন্য একটি দিন ধার্য করে, মানে মানুষের উৎপাদনের মৌসুমের সাথে সমন্বিত করবার জন্য এটা চালু হয়। এরকম একটা ব্যাপার ছিল। তবে মনে রাখা প্রয়োজন যে বাংলাদেশে ইসলামী শাসন আহ আমাদের সংস্কৃতিতে কিন্তু অনেক প্রভাব ফেলেছে, আমাদের সুফি সাহিত্য থেকে শুরু করে সব পরিক্রমায় সেটি জায়গায়। এই যে আজকের মতো সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই সময় তো প্রকৃতিও রুক্ষ থাকে, আমরা আজকেও প্রচন্ড গরম ছিল, তারপরেও তো উৎসবে কখনো ভাটা পড়ে না। এর কারণ কি বলে আপনি কি মনে করেন? এটা আমি মনে করছি যে বাংলাদেশের যে মানুষ, সাধারণ মানুষের যে আহ, হৃদয়, সেটার ভিতরে, মানে তার তার ঋতুচক্রের সাথে এটা একটা সম্পর্ক আছে। এবং সেখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জীবন জীবিকা এবং তার প্রাত্যহিকতার সাথে সম্পর্ক আছে বলেই সার্বজনীন হয়েছে। যে এখানে যে এই সময় যে সিজনটা এরকম হবে, একটু রুক্ষ থাকবে, এই রুক্ষ সময়টাকে আমি কি করে অ্যাড্রেস করব, কি করে উদযাপন করব, সেটা কিন্তু বাংলাদেশের মানুষের শারীরিক প্রকৃতিও যেমন জানে, তার তার হৃদয়টা যে উদার জমিন, তারাও কিন্তু জানে। তো হিন্দু মুসলমান বা যে কোনো সম্প্রদায়, আহ, সকলে মিলেই এই জিনিসটাকে একসাথেই অ্যাড্রেস করা হবে, একসাথেই উদযাপন করা হবে। সেই কারণেই কিন্তু জিনিসটা এত সার্বজনীন হয়ে উঠছে বলে আমি মনে করছি। সম্প্রীতির কথা উঠে আসলো আপনার বক্তব্যের মধ্য দিয়ে। এই যে সম্প্রীতি, সেটি কেন একটি দিনই খুব বেশি করে সবার নজরে আসে? সারা বছর কেন এই সম্প্রীতির বা সৌহার্দ্যের এই বিষয়টা আমাদের চোখে পড়ে না? এটা তো আসলে খুব গভীর একটা প্রশ্ন। সম্প্রীতি যে আমাদের এই বাংলাদেশের জনপদে নেই কথাটা কিন্তু নয়, আমাদের কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে বাংলাদেশে, আমি অস্বীকার করব না, আমরা দেখেছি। আবার একই সাথে আমাদের যে লোকজ ধারার যে পরিবেশনাগুলো আমরা দেখি বিভিন্ন উৎসবে, সেখানে কিন্তু আমরা হিন্দু গায়নকে আল্লাহ নবীকে সালাম করতে বা প্রণাম করতে বা বন্দনা করতে দেখি। আবার মুসলমান গায়নদের ভিতরেও কিন্তু সরস্বতীকে সম্মান জানাতে আমরা দেখি। সেই জায়গাটা কিন্তু আমরা যদি বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে গ্রামে গ্রামে পরিবেশনাগুলো দেখি, উৎসবগুলো দেখি, সেখানে দেখবো সেখানে কিন্তু কোনো অসুবিধা হয় না। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিছু আর্থ রাজনৈতিক পরিবর্তন অনেক দিন ধরে ঘটেছে, লোক মানুষের ভিতরে কিছু শাস্ত্র ঢুকেছে, কিছু রাজনীতি ঢুকেছে, কিছু অর্থনীতি ঢুকেছে, যে কারণে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি খানিকক্ষণের জন্য হয়তো বিঘ্নিত হচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এই ভূখণ্ডটা একটা উদার জমিন, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিটাই মূল শক্তি আমাদের জাতিসত্তার ভিতরে, সেটা থাকবে, এটা আমি বিশ্বাস করি।
এবার তো আয়োজন আমরা দেখেছি যেখানে নির্ধারিত হয় তার বাইরেও অনেকগুলো আয়োজন চোখে পড়েছে। সেক্ষেত্রে ১৪৩৩ অর্থাৎ এই বছরে আপনার চোখে নতুন কি ধরা পড়েছে? না, আমার কাছে কেমন জানি মানে একদম সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে এবার যেন মানুষ হাঁফ ছেড়ে বেঁচেছে। এমন একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি সব জায়গায় দেখেছি। রাষ্ট্রীয়ভাবে তো হয়েছেই, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে তো কেন্দ্রীয়ভাবে বড় প্রোগ্রাম সবসময়ই হয়। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সাংস্কৃতিক রাজধানী বলি, এবং আমার বিভাগ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সবসময় বড় করে আয়োজন করে। কিন্তু মানুষের যদি সংখ্যা বলি, আজকে আমাদের ক্যাম্পাসে হাঁটা যাচ্ছিল না, সেই পরিমাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমার কাছে মনে হয়েছে যে এটা এটা আম, এটা 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 অন্য বছরের তুলনায়, অন্য বছর বলবো না, মানে গতবারের তুলনায় বা আরো কয়েকটা বছরের তুলনায়, মাঝখানে অবশ্য রোজাও ছিল, কোভিড ছিল, বাট এবার মনে হচ্ছে যে না, সবকিছু মিলিয়ে যে আমরা এটা উদযাপন করব, এটা জি, একটা একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি বেসরকারি পর্যায়ে অনেক দেখেছি। আমি জি, এমন দেখেছি মহল্লায় মহল্লায় হচ্ছে। জি, আমি ধানমন্ডি 27 দেখেছি, আমাদেরই বন্ধু বান্ধবরা, আর তারা কিন্তু একেবারে নিজস্ব উদ্যোগে করেছে, করছে জি। সবাই। অধ্যাপক ইউসুফ হাসান অর্ক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।